সার ও বীজে কালোবাজারি, নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগ, যার জেরে জলপাইগুড়িতে সার ব্যবসায়ীর দোকান সিল করে দেওয়া হয়েছে। আলুর বীজ ব্যবসায়ীদের সতর্ক করলো কৃষি দফতর। অর্থাৎ যেমন কালোবাজারি সার আর বীজে, তার জেরে কিন্তু এবার দোকান সিল করা হয়েছে। জলপাইগুড়িতে এক সার ব্যবসায়ীর দোকান সিল করা হয়েছে। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, কৃষি দফতরের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, এই বছর কিন্তু আলু চাষের জমির পরিমাণ বাড়তে পারে এরকম একটা ইঙ্গিত কিন্তু প্রথম থেকেই ছিল। তার কারণ হচ্ছে গত বছর আলু চাষ করে অনেকটাই লাভবান হয়েছেন কৃষকরা, সেই কারণে জমির পরিমাণ বাড়বে এবং সেই কারণেই কিন্তু কৃষি দপ্তর থেকে প্রথম থেকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং 7টি টাস্কফোর্স তৈরি করা হয়েছে জলপাইগুড়িতে, যার মধ্যে সদরেও রয়েছে একটি টাস্কফোর্স। সেই টাস্কফোর্সের অভিযান চলাকালীনই কিন্তু বেশ কিছু জায়গা থেকে কালোবাজারির অভিযোগ আসছে। যে দামে সার এবং বীজ বিক্রি হওয়ার কথা, অর্থাৎ সরকারি মূল্যে, তার থেকে অনেক বেশি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে কিন্তু টাস্কফোর্স বিভিন্ন জায়গায় কাজ করছিল। সদর ব্লকের বা মন্ডলঘাট এলাকায় হাতে নাতে একজনকে ধরে ফেলেন সার বিক্রেতাকে এবং তাকে কিন্তু ইতিমধ্যে চার দোকান সিল করে দেওয়ার পাশাপাশি শোকজ করে কেন সে বেশি দাম নিচ্ছিল তার কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে কৃষি দপ্তর এবং প্রয়োজনে তার লাইসেন্সও বাতিল করা হতে পারে এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়িতে প্রায় 15 জন ব্যবসায়ী যারা অধিক দাম নিচ্ছে বলে অভিযোগ, তাদেরকেও কিন্তু সতর্ক করা হয়েছে বলে খবর। একই সঙ্গে এই টাস্কফোর্সকে আরো বেশি অভিযান তীব্র করার কথা বলা হয়েছে এবং জেলা জুড়েই কিন্তু গোটা মাস জুড়ে কিন্তু এই অভিযান চলবে, কারণ কৃষি দপ্তরের যেটা বক্তব্য যে ডিসেম্বর মাস জুড়েই কিন্তু আলু চাষ। বেশ, আলু বীজের দাম কি বলবো, সেটা যেটা গতবার ছিল যে আলুর বিছুনের দাম, সেই তুলনায় এবছর মানে ডাবলেরও বেশি। এক বস্তা আলুর বিছুনের দাম প্রায় 7, মানে আমরা যেখানে কিনি সেখানে তো 7,000, এই বাড়িতে নিয়ে আসতে আসতে তার দাম প্রায় 7,500। তো আজকে এই 7,500 আরও এক বস্তা আলু বীজের দাম, তারপরে এক বস্তা সারের দাম, যেটা গতবার তুলনায় এবছর 300 থেকে 350 টাকা বিল বেশি মানে সারের দাম। কিরি যখন তোলার পর যে কি রেট থাকবে সেটা তো আমরাও সঠিক জানি না, কি বাজার আসবে আমাদের। আমরা সংগঠনভাবে প্রশাসনকে বলেছি যে কোনো কৃষককেই যেন এমআরপির উপরে সার বিক্রি করা না হয় এবং সঠিকভাবে সমস্ত জিনিস প্রদান করা হয়, তাতে যেন কোনো প্রবলেম না হয় থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে এই খবর এসেছে যে কিছু কিছু জায়গায় বর্ধিত দামে সার বিক্রি হচ্ছে। প্রশাসন সেটা ভালো মতো করেই দেখছে। শুনেছি একজনকে সাসপেন্ডও করা হয়েছে এর মধ্যে এবং কিছুজনকে শোকজ করা হয়েছে। আমরা সংগঠনের দিকে সবাইকে সতর্ক করে দিয়েছি এবং বলে দিয়েছি যে তারা যেন কোনো রকমভাবেই বেশি দামে সার বিক্রি না করে। দেখুন, কালোবাজারির অভিযোগ দু একটা আসছে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমাদের ডিস্ট্রিক্টে টাস্কফোর্স করা হয়েছে, এছাড়া আমাদের ব্লকগুলোতে টাস্কফোর্স করা হয়েছে। মোটামুটি 6 থেকে 7টা টাস্কফোর্স বিভিন্ন দোকানে ঘুরছে। অলরেডি আমরা জলপাইগুড়ি সদরের মন্ডলঘাটের একটা দোকানকে আমরা সিল করে দিয়েছি, তাকে শোকজও করা হয়েছে। যথাযথ যদি উত্তর না পাওয়া যায় তাহলে আমরা আরও কড়া পদক্ষেপ নেব। যদি এরকম দেখা যায় যে কেউ বেশি দামে সার নিচ্ছেন, তাহলে আমরা দাঁড়িয়ে থেকে এমআরপির নিচে আমরা সার বিক্রি করব। আলু ব্যবসায়ীদের কর্মবিরতি প্রত্যাহার, কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে আলোচনায় জট কাটল। বৃহস্পতিবার থেকে কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ীদের। কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত প্রগতিশীল আলু ব্যবসায়িক সমিতির। আজকে যে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, জনগণের কথা চিন্তা ভাবনা করে আমরা 48 ঘন্টা কর্মবিরতি পালন করব এবং বুধবার রাত থেকে যথারীতি আলু বেরোবে, যেটা বৃহস্পতিবারের জন্য। ভিন রাজ্যে আলু পাচার রুখতে মন্ত্রীর উদ্যোগ। নাকা চেকিং পরিদর্শনে কৃষিমন্ত্রী, একাধিক জায়গায় পরিদর্শন বেচারাম মান্নার। বেলদা, দাঁতন সহ একাধিক জায়গায় পরিদর্শন। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে, ভিন রাজ্যে আলু পাচার রুখতে মন্ত্রীর উদ্যোগ। এবার নাকা চেকিং পরিদর্শনে কৃষিমন্ত্রী, একাধিক জায়গায় পরিদর্শন করেছেন বেচারাম মান্না। বেলদা, দাঁতন সহ একাধিক জায়গায় পরিদর্শন। আসার উদ্দেশ্য পুলিশ, তারা রাত জেগে এইরকম কাজ করছে। একদিকে তাদের যেরকম উৎসাহ দেয়া, আর একদিকে তারা যে কাজ করে দেখাচ্ছে বাংলার মানুষের স্বার্থে, যে অনেকেই লুকিয়ে চাপিয়ে আলু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই আলু আবার বাংলার মানুষের জন্য ঘুরিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, এবং আমাদের আশাতে তারা একটু আরও উৎসাহিত পাবে। কাজ আমাদের ভালো হচ্ছে, আমরা চেষ্টায় আছি আলুর দামটাকে কমানো।
আর এবার নজর রাখবো বেলঘড়িয়ার দিকে। বেলঘড়িয়া সেখানে পুকুর ভরাট করে নির্মাণ, এমনটাই অভিযোগ সামনে আসছে। রাতে মাটি ফেলে পুকুর ভরাটের অভিযোগ, আর তারপর সেই পুকুর ভরাট করে নির্মাণ হচ্ছে। দেখুন সেই ছবিটা। জমি মালিকের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ সামনে আসছে। স্থানীয়রা কি বলছেন শোনাবো। আমরা একটা ছোট্ট দাবি নিয়ে গেছিলাম বা জানার জন্য গেছিলাম যে এখানে কি হচ্ছে, আর এটা হয়েছে দেখবেন রাতের অন্ধকারে হচ্ছিল। তখনই তো যাওয়া হয়েছিল, তখনই এই আমাদের যারা সেক্রেটারি ছিল, এই আরও সদস্য ছিল, তারা যখন গেছে তারা তখনই হুমকির শিকার হয়। আমরা যাচ্ছি এই জিনিসগুলো, কারণ এটা তো রাজ্যের ইনস্ট্রাকশন, এটা তো মেন আপনাদের মুখ্যমন্ত্রী বলুন বা বিভিন্ন রকম জায়গার থেকে আমাদের এসছে, বিভিন্ন এলাকার লোকদেরই এখানে সজাগ থাকতে বলেছে যে আপনারা যদি সজাগ না থাকেন তাহলে কিন্তু এই জিনিস আমরা বন্ধ করতে পারবো না, কারণ প্রশাসনের প্রতিটা ঘরে ঘরে গিয়ে দেখা সম্ভব না। তো আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো বন্ধ হোক। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, আমরা শুনছি স্থানীয়রা তারা সচেতন এবং তারা বাধা দিতে যাচ্ছেন, যখন বাধা দিচ্ছেন তারা তাদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে। কে বা কারা হুমকি দিচ্ছে, কারা জড়িত এই কাজের সাথে? রামারাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ড নন্দননগর আমতলা এলাকা, এখানে রাতের অন্ধকারে এইভাবে কিন্তু কর্মীদের দিয়ে মাটি ফেলা হচ্ছে এবং অবৈধভাবে প্রাচীন যে পুকুর, সেই পুকুরের কিন্তু একাংশ দখল করে সেখানে মাটি ফেলে অবৈধভাবে কিন্তু সে ভরাট করা হচ্ছে। এবং খবর পেয়ে যখন আমরা ঘটনাস্থলে যাই তখন কিন্তু সেই ভরাটের ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ে। এবং যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, যারা ক্লাবের সদস্য রয়েছেন, তারা কিন্তু বাধা দিয়েছেন। এবং যখন তারা বাধা দিতে যান তখন কিন্তু এই যে জমি মালিক রয়েছেন তার কিন্তু হুমকির মুখে পড়তে হয় এই স্থানীয় বাসিন্দাদের। এবং এই হুমকির জেরে যে তারা প্রভাবশালী ব্যক্তি, তিনি শাশ্বত মিত্র, যিনি জমি মালিক, তিনি ভরাট করছিলেন। এবং তার এই যে হুমকি, এই হুমকির ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্কিত। অর্থাৎ এই স্থানীয় বাসিন্দাদের কিন্তু ফোনেও হুমকি দেওয়া হয়, এমনটাও তারা অভিযোগ করছেন। বাধা দেওয়াতেই কিন্তু তাদেরকে এই ধরনের হুমকি। কিন্তু পৌরসভা পরিষ্কার জানিয়েছেন যে অবৈধ এইভাবে কোনো রকম ভাবে পুকুর ভরাট করতে দেওয়া যাবে না, অবিলম্বে কিন্তু এই পুকুর আগের অবস্থায় ফিরিয়ে দেবে, এমনটাই জানিয়েছেন রামারাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা। বেশ, অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করে নিউজ 18 বাংলা। তবে পুকুর ভরাটের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর মেলেনি। হ্যালো, শাশ্বত মিত্র বলছেন? বলছিলাম। আমি সুবীর দে কথা বলছি, নিউজ 18 বাংলা চ্যানেল থেকে। বলছি আপনার নামে একটা অভিযোগ আছে যে আপনি আপনার বাড়ির পাশে একটি বাগান, সেই জায়গাটাতে পুকুরের অংশ অবৈধভাবে দখল করে সেটা ভরাট করছেন, এমন একটা অভিযোগ আছে, কি বলবেন? হ্যালো হ্যালো হ্যালো, শাশ্বতবাবু শুনতে পাচ্ছেন? হ্যালো। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কামারহাটি পুর প্রধানের। ইতিমধ্যেই ইয়েকে জানিয়েছি, পুলিশকে করেছি, অভিযোগ করেছি, করে তার ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। এসব দেখবে আমাদের আর দেখবে, আমাদের ডিপার্টমেন্ট দেখবে আচ্ছা কি করেছে। এবং সে মধ্যে শুনেছি কলম করে, জলের মধ্যে কলম করে তারা ইয়ে করছে, কনস্ট্রাকশন করছিল, সেসব গেছে, পুলিশ বন্ধ করেছে। আর এবার নজর রাখবো শক্তিনগর হাসপাতাল। সেখানে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন অমিল, তার জেরে হয়রানি, এমনটাই অভিযোগ সামনে আসছে। শক্তিনগর হাসপাতালে ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ, ভ্যাকসিন না নিয়েই ফিরে যেতে হচ্ছে, এমনটাই দাবি করছেন রোগীরা। কি অভিযোগ ঠিক সামনে আসছে শোনাবো। গত পরশু দিনকে মাকে হনুমানে আঁচড় দেয়, প্রেসক্রাইব করেন একটা ভ্যাকসিনের জন্যে। আমাদের বলা হয় যে ভ্যাকসিন নেই। আমি বললাম ভ্যাকসিন তো রয়েছে, আপনি দিচ্ছেন এখানে? বলছে ভ্যাকসিন যাদের আগের ডোজ যাদের 1 ডোজ করে দেওয়া রয়েছে তাদেরকে ডোজ দেওয়া হবে, এখন নতুন করে ভ্যাকসিন কোনো দেওয়া হবে না। তো আমার এটাই অভিযোগ যে আমরা বারবার করে গিয়ে, এর আগেও গেছি এরকম ভ্যাকসিন থাকা সত্ত্বেও বলছে ভ্যাকসিন নেই। এর একটা বিহিত বা মীমাংসা দরকার আমাদের সরকারি হাসপাতালে। কুকুরে কামড়িয়েছে, আজ 13 দিন, বৃহস্পতিবারে কামড়িয়েছে। পরের বৃহস্পতিবারে এসেছিলাম, সেদিনও ঘুরিয়ে দিয়েছে। আজকেও এসেছি, বলছে 1টা অবধি বসো, তারপরে যদি হয় দেবো, না হলে চলে যেতে হবে। কদিন ঘুরলেন নিয়ে? আজকে 3 দিন। প্রতিনিধি সমীর রুদ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, আমরা শুনলাম যারা রোগী, যারা আক্রান্ত, তারা বলছেন ভ্যাকসিন নিতে গেছেন অথচ ভ্যাকসিন পাননি, কিন্তু তারা এও দাবি করছেন যে হাসপাতালে ভ্যাকসিন রয়েছে। আসল তথ্যটা কি? হাসপাতালের তরফ থেকে কি বলা হচ্ছে? হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই এবং ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কিন্তু এর পাশাপাশি দেখা যাচ্ছে যারা রোগী তারা যখন ভ্যাকসিন আনতে যাচ্ছে তাদের পাচ্ছে, তাদেরকে ধরানো হচ্ছে
একের পর একটা ডেট দেওয়া হচ্ছে। তাহলে প্রশ্নটা কোথায়? তাহলে প্রশ্নটা কি উঠছে যে দালাল চক্র কাজ করছে, যে এই ভ্যাকসিন কি বাইরে বিক্রি করা হচ্ছে, বা কিংবা এই রোগীদের কি বাইরে থেকে ভ্যাকসিন কিন্তু বাধ্য করা হচ্ছে, অথবা এই ভ্যাকসিন কোন জায়গায় চালানো করা হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু হাসপাতালের যে সুপার তিনি বলছেন সমস্ত রোগীকে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই, সেই প্রয়োজন আছে কিনা সেটা দেখার পরে তাকে ভ্যাকসিন দেওয়া হবে, সেই কারণে তাকে ধরানো হচ্ছে। কিন্তু সমীর, যখন প্রেসক্রিপশনে ডক্টর প্রেসক্রাইব করে দিচ্ছেন অ্যান্টিরেবিস ভ্যাকসিনে, তারপরে সুপার কি করে বলতে পারেন যে প্রয়োজন নেই? একদম আমাদের সেই একই প্রশ্ন, যখন রোগীকে প্রেসক্রিপশন করে দেওয়া হচ্ছে তার ভ্যাকসিন লাগবে এবং নির্দিষ্ট কাউন্টারে যখন সেই রোগী যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে আজকে হবে না, পরের দিন আসুন। আবার বেশ, অ্যান্টিরেবিস ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই, তাদেরকে অনেক সময় অপেক্ষা করতে বলা হয়, যেহেতু মাল্টিডোজ ভায়াল, লোক জড়ো হলে পরে একই সাথে আমরা সেই ভায়ালটাকে খুলে দিলে পরে তার ওয়েস্টেজটা কম্পারেটিভলি কম হয়। এই যে অপেক্ষা করার কারণে কি কোনো সমস্যা তৈরি হতে পারে পেশেন্টের? আমাদের কাছে একজন পেশেন্ট এসছেন, আমরা তার ক্যাটাগরি চেক করেছি, তার ক্যাটাগরি 1 বাইট আছে, ক্যাটাগরি 1 বাইটের জন্য তিনি এলিজিবল নন। এটা কোনো কারণে মিসকমিউনিকেশন হচ্ছে, সেই মিসকমিউনিকেশনটা হওয়া বাঞ্ছনীয় না। মোটের উপর কোনো ঘাটতি আমাদের নেই। না।